শীতের রাত মানেই নিস্তব্ধতা, আর যদি সেই রাত হয় কুয়াশায় মোড়া, তাহলে সেই নীরবতা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পৌষ মাসের শেষ দিক, চাঁদটা আকাশে থাকলেও কুয়াশার আড়ালে লুকিয়ে। চারপাশে শুধু হিমেল বাতাস আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। এই গল্প শুরু হয় ভবানীপুর গ্রাম থেকে। ভবানীপুর খুব বড় গ্রাম নয়, চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর কিছু পুরনো বাড়ি। গ্রামের লোকজন সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে ফেলে, কারণ সবাই জানে শীতের রাতে বাইরে থাকা মানেই বিপদ ডেকে আনা। কিন্তু সেদিন রাত্রে নাসিরকে বেরোতেই হলো। নাসিরের বোন অসুস্থ। পাশের গ্রাম চন্দ্রখালিতে একজন কবিরাজ আছে, শেষ ভরসা। ফোন নেই, যানবাহন নেই, যেতে হবে হেঁটেই। গ্রামের লোকজন তাকে আটকাতে চেয়েছিল। আজ যাস না নাসির, শীতের রাতে রাস্তা ভালো না, কুয়াশায় পথ হারাবি। কিন্তু নাসির শোনেনি। বোনটাকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। সে একটা চাদর গায়ে দিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ মাথায় পৌঁছতেই হঠাৎ চারপাশ যেন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, কোনো পোকামাকড়ের শব্দ নেই, শুধু নিজের পায়ের আওয়াজ। অচেনা রাস্তা। ভবানীপুর থেকে চন্দ্রখালি যেতে হলে মাঝখানে পড়ে শিমুলতলা মাঠ আর একটা পুরনো কাঁচা রাস্তা। দিনের বেলায় সহজ পথ, কিন্তু রাতে কুয়াশার ভেতর পথটাই যেন বদলে গেছে। নাসির হাঁটছে, কিন্তু মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। লণ্ঠনের আলো কুয়াশা ভেদ করতে পারছে না। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। নাসির স্বস্তি পেল, কেউ আছে। সে আলোর দিকে এগোলো, কিন্তু কাছে যেতেই দেখল ওটা কোনো বাড়ির আলো নয়, ওটা একটা মানুষ। একজন বৃদ্ধ লোক, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস বাবা? কণ্ঠটা অদ্ভুতভাবে ফাঁপা। চন্দ্রখালি, নাসির বলল। বৃদ্ধ লোক হেসে উঠল। এই রাস্তায় যাস না, আমার পেছন দিয়ে আয়। নাসির একটু দ্বিধায় পড়ল, কিন্তু অন্য উপায় নেই। সে বৃদ্ধের পেছনে হাঁটতে শুরু করল। ভয়ঙ্কর ইশারা। হাঁটতে হাঁটতে নাসির খেয়াল করল বৃদ্ধ লোকটার পা মাটিতে পড়ছে না, সে ভাসছে। নাসিরের বুক কেঁপে উঠল। ঠিক তখনই তার কানে ভেসে এলো কারো ফিসফিস, পেছনে তাকাস না, পিছনে তাকাস না। সে থেমে গেল। বৃদ্ধ লোকটা ঘুরে তাকালো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। কি হলো? ভয় পাস কেন? নাসির দৌড়ে পালাতে শুরু করল। হঠাৎ পথ শেষ। সামনে বিশাল এক শ্মশান, চারদিকে ভাঙা কবর, পোড়া কাঠ আর কুয়াশার ভেতর অসংখ্য ছায়া। এক গ্রাম নয়। নাসির বুঝতে পারল সে আর কোনো জীবিত গ্রামের রাস্তায় নেই। হঠাৎ চারদিক থেকে কণ্ঠ ভেসে এলো, আমাদের সঙ্গে থাক, ফিরে যাবি না, শীত আমাদের সময়। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো মানুষগুলো, কিন্তু তাদের চোখ নেই, ছায়ার মতো দেহ। হঠাৎ এক নারী এগিয়ে এলো, সে নাসিরের বোনের মতো দেখতে। ভাইয়া, আমাকে ছেড়ে যাবি? নাসির কেঁদে ফেলল। তুই তো... নারীটা হেসে উঠল, মুখটা বিকৃত হয়ে গেল। আমরা সবাই পথ হারানো, শেষ রক্ষা। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মোরগের ডাক। কুয়াশা কেঁপে উঠল, ছায়াগুলো চিৎকার করে সরে যেতে লাগল। বৃদ্ধ লোকটা হঠাৎ মিলিয়ে গেল। নাসির চোখ বন্ধ করে দৌড়াতে লাগল। হঠাৎ সে পড়ে গেল। সকাল। চোখ খুলে নাসির দেখল সে চন্দ্রখালি গ্রামের রাস্তার পাশে পড়ে আছে। সূর্য উঠছে, লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে। কবিরাজ ধীরে বললেন, তুই ভাগ্যবান, রাতে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে সবাই ফিরে আসে না। নাসির কাঁপা গলায় বলল, ওটা কোনো রাস্তা ছিল না, ওটা ছিল মৃতদের পথ। শেষ কথা। আজও ভবানীপুর আর চন্দ্রখালির মাঝের রাস্তায় শীত নামলেই কুয়াশা নামে,
আর কেউ কেউ বলে কখনো কখনো একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, যে তার পেছনে হাঁটে সে আর কোনো গ্রামে পৌঁছায় না। ভরাল এক শীতের রাত, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার পথে সব পথ যে জীবিতদের জন্য নয়। গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। মানচিত্রে নামমাত্র একটা দাগ ছাড়া এর আর কোনো পরিচয় নেই। চারপাশে ধানক্ষেত, তালগাছ আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া এক পুরনো নদী, মরাগাং। নদীটার নাম শুনলেই গ্রামের বয়স্করা কেঁপে উঠত, কারণ এই নদীর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু গল্প যা সন্ধ্যার পর কেউ উচ্চারণও করতে চায় না। গ্রামের শেষ প্রান্তে মরাগাঙের ধারে ছিল একটি পুরনো ঘাট। একসময় নৌকা ভিড়ত, মানুষ স্নান করত, মেলা বসত। কিন্তু বহু বছর আগে এক ভয়াবহ ঘটনার পর সেই ঘাট ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এখন সেখানে শুধু ভাঙা সিঁড়ি, শ্যাওলা ধরা পাথর আর অদ্ভুত নীরবতা। লোকজন একে ডাকত ভূতের ঘাট। রাশেদ আহমেদ চন্দ্রপুরে আসে শীতের শুরুতে। শহরের কলেজে পড়াশোনা শেষ করে সে গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে পোস্টিং পেয়েছে। বিজ্ঞানের ছাত্র রাশেদ ভূত, প্রেত, অলৌকিক এসব বিষয়ে একেবারেই বিশ্বাসী নয়। প্রথম দিনই স্কুলের প্রধান শিক্ষক তাকে সাবধান করে দিয়েছিলেন, স্যার, সন্ধ্যার পর নদীর ঘাটের দিকে যাবেন না, ওখানে ভালো কিছু নেই। রাশেদ হেসে বলেছিল, ভালো না থাকলে বিজ্ঞান দিয়ে খুঁজে বের করব স্যার। প্রধান শিক্ষক আর কিছু বলেননি, শুধু চোখের ভেতর দিয়ে একটা অদ্ভুত ভয় ঝিলিক দিয়ে উঠেছিল। গ্রামে দিনগুলো শান্ত ছিল। সকালে পাখির ডাক, বিকেলে মাঠে শিশুরা খেলা করে, রাতে দূরে শিয়ালের ডাক শোনা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাত বাড়লেই মরাগাঙের দিক থেকে যেন কেউ ফিসফিস করে কথা বলে। রাশেদ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু এক সপ্তাহ পর থেকেই সে অস্বস্তি বোধ করতে শুরু করে। রাতে ঘুম ভেঙে যায়, জানালার বাইরে তাকালে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বালালে কিছুই নেই। একদিন সে গ্রামের এক বুড়ো মাঝির সঙ্গে কথা বলল। মাঝি বলল, বাবু, ওই ঘাটে একসময় একজন শিক্ষক মরেছিল, নাম ছিল মুকুল মাস্টার। মরেছিল? কিভাবে? রাশেদ প্রশ্ন করল। মাঝি থামল, গলাটা ভারী হয়ে এলো। সবাই বলে সে নদীতে পড়ে ডুবে গেছে, কিন্তু কেউ লাশ পায়নি। সেই রাতেই বিদ্যুৎ চলে গেল, পুরো গ্রাম অন্ধকার। রাশেদ ঘরের ভেতর বসে থাকতে পারল না। অদ্ভুত এক টান তাকে বাইরে নিয়ে গেল, নদীর দিকে। হাতের টর্চ জ্বালিয়ে সে হাঁটতে শুরু করল। চারপাশে কুয়াশা, বাতাস অস্বাভাবিক ঠান্ডা। মরাগাঙের পানি কালো, যেন আলো গিলে খাচ্ছে। হঠাৎ সে শুনল পায়ের শব্দ। পিছনে কেউ হাঁটছে। রাশেদ থামল, পিছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করল, আবার সেই শব্দ। এবার শব্দটা আরও কাছে। ঘাটের ভাঙা সিঁড়ির কাছে পৌঁছাতেই টর্চের আলো কেঁপে উঠল। তখনই সে দেখল নদীর পানি অস্বাভাবিকভাবে নড়ছে। ধীরে ধীরে পানি থেকে উঠছে একটি মানবাকৃতি ছায়া। শরীরটা কুয়াশার মতো, স্পষ্ট নয়, পা মাটিতে ছোঁয় না, আর দুটো চোখ যেন ম্লান সাদা আলোতে জ্বলছে। রাশেদের বুকের ভেতর যেন সব বাতাস আটকে গেল। ছায়াটা কথা বলল, কণ্ঠটা যেন একসাথে অনেক মানুষের। ফিরে যা। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ছায়াটা আরও কাছে এলো। এই ঘাট ছাড়িসনি কেউ, তুইও ছাড়বি না। হঠাৎ চারপাশে বাতাস ঘুরে উঠল, কুয়াশা ঘন হয়ে গেল, টর্চ নিভে গেল। রাশেদ অন্ধকারে পড়ে গেল। সে অনুভব করল কেউ তার হাত ধরে টানছে, হাতটা বরফের মতো ঠান্ডা। চোখের সামনে ভেসে উঠল কিছু দৃশ্য। একজন শিক্ষক, মুকুল মাস্টার, রাতে এই ঘাটে দাঁড়িয়ে। গ্রামের মানুষ তাকে অপবাদ দিয়েছিল। একা, অপমানিত, ভাঙা মনে সে নদীর ধারে এসেছিল। কিন্তু সে আত্মহত্যা করেনি। নদীর ভেতর থেকে এই ছায়া তাকে টেনে নিয়েছিল।
রাশেদ চিৎকার করে উঠল। হঠাৎ সে নিজেকে ঘরের মেঝেতে পেল। ভোরের আলো, গ্রামবাসী চারপাশে দাঁড়িয়ে। কেউ বলল, ওকে ঘাটের পাশে অচেতন অবস্থায় পাওয়া গেছে। রাশেদ বেঁচে গেছে, কিন্তু সে আর আগের মতো নেই। ৭ এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে রাশেদ নদীর দিকে হাঁটে। চোখ দুটো এখন আর আগের মতো নয়, গভীর, ফাঁকা। গ্রামের লোকেরা বলে, ঘাটে এখন দুটি ছায়া দাঁড়িয়ে থাকে, একটা পুরনো শিক্ষক আর একটা নতুন। মরাগাং আজও বয়ে চলে, আর ঘাট আজও অপেক্ষা করে।